সত্য ভয়ের ঘটনা। আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমাদেরকে শুনছেন সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের পরিচিত কারোর সাথে ঘটে যাওয়া বা আপনাদের এলাকায় ঘটে যাওয়া বা আপনাদের পার্শ্ববর্তী এলাকায় ঘটে যাওয়া সত্য ভয়ের ঘটনা আমাদেরকে শেয়ার করতে পারেন। আপনারা যেমন ঘটনা পাঠান আমরা তেমন ভাবেই উপস্থাপন করার চেষ্টা করি। কোনো ঘটনা ছোট, মাঝারি, আবার কোনো কোনো ঘটনা বড় হয়। বড় ঘটনা আমরা খুব কম পাই। আমরা যারা ঘটনা উপস্থাপন করছি আপনাদের সামনে, আপনাদের বিশেষ করে আমি উপস্থাপন করছি, আপনাদের কাছ থেকে ঘটনা নিয়ে মডারেটর প্যানেল সেগুলো সিলেক্ট করছেন। এখানে আমরা কিন্তু কেউ ঘটনা লিখি না। আপনারা যেভাবে পাঠান ঠিক সেভাবেই আমরা উপস্থাপন করার চেষ্টা করি। যার কারণে আমরা যদি ঘটনা লিখতাম তাহলে কিন্তু দীর্ঘ ঘটনা প্রতিনিয়ত আপনাদের সামনে উপস্থাপন করা সম্ভবপর হতো আমাদের জন্য। কিন্তু আমরা আপনাদেরকে একটি প্রতিশ্রুতি দিয়েছি যে আমরা ইনশাল্লাহ আপনাদের সামনে সত্য ভয়ের ঘটনাগুলো উপস্থাপন করার চেষ্টা করব। যার কারণে আমরা ঘটনা লিখে বড় করতে পারি না। আপনারা যেভাবে পাঠাচ্ছেন ঠিক সেটাই আপনাদেরকে আমরা শোনানোর চেষ্টা করছি। প্রিয় লিসেনার্স, কথা আর বাড়াবো না, ঘটনাতে চলে যাই। Stay tuned with FT Shorts. আসসালামু আলাইকুম। করোনাটির সময় 2020 সাল, খুব বেশি দিন আগের নয়। আর লাশ কালাম ভাইয়ের প্রকৃত নাম আসলে মোহাম্মদ আবুল কালাম। উনি গোয়ালন্দ উপজেলার বিভিন্ন ধরনের বিশেষ করে যে লাশগুলো বা যে মানুষগুলো অপমৃত্যু হয় তাদের, এই সমস্ত লাশগুলো মানে নিয়ে আসার জন্য পুলিশ এই কালাম ভাইকে খবর দেন। কালাম ভাই সে লাশগুলো সংগ্রহ করে এবং রাজবাড়িতে নিয়ে যায়। রাজবাড়িতে নিয়ে যাওয়ার পর সেটা পোস্টমর্টেম করার পর আবার এই লাশগুলো তাদের পরিবারকে বুঝিয়ে দেওয়া হয়। এটি উনি মাঝে মাঝে করেন, তবে এটি কিন্তু ওনার একমাত্র পেশা নয়। উনি গোয়ালন্দ বাজারের কাছে জামতলা নামে একটা জায়গা আছে। এই জামতলা এই জায়গাতে ওনার একটা চায়ের দোকান রয়েছে। অসাধারণ সুন্দর চা বানানোর হাত ওনার। আমি নিজেও সে চা খেয়েছি এবং আমাদের কয়েকজন লিসেনার্সও ওনার পরিচয় পাওয়ার পর ওনার সাথে দেখা করেছেন, ওনার হাতে চা খেয়েছেন, যেটা উনি আমাকে পরবর্তীতে বলেছেন। তো যাই হোক, 2020 সালের কোনো এক সকালে হঠাৎ করে গোয়ালন্দ থানার ওসি সাহেব কালাম ভাইকে ফোন করেন, একটি লাশ আনতে যেতে হবে। এটি উপজেলার নবগ্রাম আতর চেয়ারম্যান ঘাট বাজার। আতর চেয়ারম্যান ঘাট বাজারে যাওয়ার জন্য ছোট্ট একটি নদী পার হতে হয়। আসলে এটা নদী না, এটাকে নালা বলতে হবে। কারণ হচ্ছে পদ্মা নদীর বিভিন্ন ছোট ছোট মানে যখন বর্ষাকাল থাকে তখন ছোট ছোট নালার মতো সৃষ্টি হয় পানি বেশি থাকার কারণে। নর্মালি যখন শুকনো মৌসুম থাকে তখন সেখানে পায়ে হেঁটে, মোটরসাইকেলে, কখনো কখনো পিক আপ বা নসিমন, করিমন এগুলো নিয়ে চলে যাওয়া যায়। তো যেহেতু তখন বর্ষাকাল ছিল এই জন্য সে তখন গাড়ি নিয়ে সরাসরি যাওয়ার সুযোগ নেই। কালাম ভাই একটি পিক আপ আছে, যে পিক আপে উনি মাঝে মধ্যে এই লাশগুলো নিয়ে রাজবাড়ি লাশ কাটা ঘরে নিয়ে যান এবং আবার সেই লাশগুলো সকাল নিয়ে এসে তাদের পরিবারকে বুঝিয়ে দেন। তো ওসি সাহেবের ফোন পেয়ে তিনি তার ওই পিক আপটি নিয়ে এবং আরো যে পুলিশের অন্য সদস্য যারা ছিল তারা তাদের গাড়ি নিয়ে আতর চেয়ারম্যান ঘাট বাজারের দিকে যেতে থাকেন। একটি নির্দিষ্ট জায়গায় যাবার পর তখন তো আর গাড়ি নিয়ে ওই পাশে যাওয়া যাচ্ছে না। তখন পুলিশ সহ অন্যান্যরা যারা ছিলেন, কালাম ভাই ছিলেন, ওনারা একটি নৌকায় ওই ছোট্ট নালাটা পাড়ি দেন। পাড়ি দেওয়ার পর সবাই মিলে চলে যান নির্দিষ্ট স্থানে। কালাম ভাইয়ের বর্ণনা অনুযায়ী এই লাশটি ছিল 6 থেকে 7 দিন আগে মারা যাওয়া পুরুষ মানুষের লাশ। তাকে হত্যা করা হয়েছিল। পুলিশের কাছে যখন এই অপমৃত্যুর খবরটি আসে তখনই লাশ কালাম ভাইকে তারা সেখানে নিয়ে যান। লাশের অবস্থা খুবই ভয়াবহ হয়ে গিয়েছিল। চেহারা দেখে চেনা যায় না এবং পচে ফুলে একাকার অবস্থা, প্রচন্ড দুর্গন্ধ। ডেড বডির যে প্যাকেট থাকে উপরে পুলিশ লেখা, এই প্যাকেটে লাশটিকে ঢোকানো হয়। কিন্তু ঢোকানোর পর একটা সমস্যা দেখা দিল,
লাশের গায়ে মানে শরীর থেকে এত দুর্গন্ধ বের হচ্ছিল যে এই লাশটির ধারের কাছে কেউ যেতে পারছিল না। মানে কেউ ধরার সাথে সাথে আবার রেখে দিচ্ছিল যে তারা সহ্য করতে পারতেছে না। এখন কালাম ভাইয়ের উপর দায়িত্ব পড়ে এই লাশটিকে নিয়ে যাওয়ার জন্য। তখন কালাম ভাই এই লাশটিকে নিজের কাঁধে ওঠান এবং কাঁধে উঠিয়ে উনি লাশটি নিয়ে যেতে থাকেন। যখন লাশটি উনি কাঁধে নিয়ে পুলিশ সহ ওই ঘাটে আবার চলে আসেন, ঘাটে কিন্তু অনেকগুলো ট্রলার ছিল, কিন্তু কোন ট্রলারই এই লাশ টানতে রাজি হয় না। সবাই বলে এই তো অল্প একটু, তো সামান্য একটু, এতটুকু পার করে দাও। কিন্তু কোন ট্রলার যে মাঝিরা যারা ছিল, যে বোটম্যান ছিল, তারা বলে যে না, আমরা ট্রলারে লাশ টানি না। পুলিশরা যখন দেখলো যে কোন ট্রলার মানে রাজি হচ্ছে না, সেখানকার যারা মাঝিরা রাজি হচ্ছে না, তখন এই মাঝিদেরকে পুলিশরা ধমকাতে থাকেন যাতে করে তারা ভয় পেয়ে নিয়ে যায়। কিন্তু ফল হয় উল্টো। এই ট্রলারে থাকা মাঝিরা মোটর স্টার্ট দিয়ে ট্রলার সেখান থেকে নিয়ে অন্যদিকে চলে যান। সেখানে কোনো ট্রলার আর ছিল না বললেই চলে, একটি ট্রলার শুধু ছিল। এই ট্রলারের মালিক বা যিনি মাঝি ওই সময় যারা ছিলেন, তার সাথে আবার কালাম ভাইয়ের খুব সম্পর্ক ভালো ছিল। কালাম ভাই খুব অনুনয় বিনয় করেন যে ভাই আপনি এটা নিয়ে চলেন। আর পুলিশরা যখন দেখে যে না, মানে ধমক দিয়ে লাভ হয়নি, তখন তারাও বেশ নরম সুরে তাকে রাজি করায়, সে রাজি হয়। লাশটি আসসালামু আলাইকুম, লাশটিকে নিয়ে সবাই নদী পার হয়। নদী পার হওয়ার পর কালাম ভাই পিকআপে লাশটিকে তোলা হয় এবং কালাম ভাই রাজবাড়িতে চলে যান। রাজবাড়ি লাশ কাটা ঘরে পোস্টমর্টম করার পর আবার একই জায়গায় ফিরে আসেন এবং একই ট্রলারে নিয়ে গিয়ে ওই লাশটি তার পরিবারকে বুঝিয়ে দেন। দাফন কাফন শেষ হয়। কালাম ভাই সারাটা দিন এই লাশ নিয়ে ব্যস্ত ছিলেন। ওই দিন বাড়িতে ফিরতে তার বেশ রাত হয়ে যায়, রাত প্রায় 10টা কি 10:30 হয়ে যায়। উনি বাড়িতে ফিরে গোসল করে খাওয়া দাওয়া করে এশার নামাজ পড়ে শুয়ে পড়েন। রাত তখন প্রায় 1টা কি 1:30 আনুমানিক। উনি আমাকে এক্সাক্ট সময় বলতে পারেননি, আনুমানিক একটা সময় বলেছিলেন। উনি বলছেন হঠাৎ দরজায় টোকার শব্দ, ঠক 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 শব্দ করে বলছে, কালাম ভাই বাড়িতে আছেন? কালাম ভাই। তখন কালাম ভাই কিন্তু একদম ঘুম ঘুম চলে আসছে, কারণ সারাটা দিন অনেক পরিশ্রম হয়েছে। তো কালাম ভাই ভিতর থেকে বলে ওঠে কে? তখন বাইরে থেকে বলে ওঠে আমি। কালাম ভাই বলে ওঠে আমি কে? তখন বাইরের থেকে ওই কণ্ঠস্বরটি বলে ওঠে, আমাকে চিনতে পারছেন না? আমাকেই তো নিয়ে আজকে সারাদিন ব্যস্ত ছিলেন, আমাকেই তো টানাটানি করলেন, আমি এসেছি আপনার সাথে দেখা করতে। তখন কালাম ভাই চিন্তা করেন এত রাত্রে কে এই রসিকতা করছে, কাকে নিয়ে আজকে সারাদিন ব্যস্ত ছিলাম। উনি আসলে মানে বিষয়টা বুঝতে পারছেন না শুরুর দিকে। তখন বলে যে কে রে তুই, কাকে নিয়ে সারাদিন ব্যস্ত ছিলাম? তখন ওই কণ্ঠস্বরটি বলে ওঠে, আজকে সারাটা দিন যে লাশ নিয়ে ব্যস্ত ছিলেন, আমি সেই লাশ, আপনার সাথে আমি দেখা করতে এসেছি। কালাম ভাই তখন খুব বিরক্ত হন, চিন্তা করেন এত রাত্রে আমার সাথে রসিকতা করার জন্য কে আসলো এখানে। তার স্ত্রী তখন কিন্তু এই কথোপকথন শুনছে, বাইরের ওই শব্দ তিনিও শুনছিলেন, তারও ঘুম ভেঙে যায়। তখন কালাম ভাই বলেন যে তুমি থাকো, তার স্ত্রীকে বলে তুমি থাকো, আমি দেখে আসি বাইরে আসলে কে আমাকে ডাকাডাকি করে, এত রাত্রে কে ডিস্টার্ব করে আমাকে, কে এই রসিকতা করছে, ঠাট্টা মশকরা করছে। তখন কালাম ভাই দরজা খুলে বাইরে বের হন। তিনি শুরুতে বাইরে কাউকে দেখতে পান না, কিন্তু বাইরে কাউকে দেখতে না পেলেও ওনার বাড়ির উঠোনে অদ্ভুত একটি জিনিস দেখতে পান। উনি দেখেন উঠোনের উপরে, মানে শূন্যের উপরে প্রায় 12-13 হাত উঁচুতে একটি কালো মেঘের মতো দেখা যাচ্ছে। মেঘ যেমন আমরা আকাশে দেখি তুলোর মতো দেখা যায়, আবার কালো মেঘ যেমন দেখা যায়, ঠিক এরকম কালো মেঘের একটা টুকরো উঠোনের উপরে ভাসছে শূন্যের উপরে।
এবং উনি প্রথমে দেখে চিন্তা করেছে যে আচ্ছা আমি কি ঠিক দেখছি নাকি মানে ঘুম থেকে আধো ঘুম আধো জাগ্রত অবস্থায় এখন আছি, এই অবস্থা আমি চোখে ভুল দেখছি। কিন্তু উনি দেখেন যে উনি ঠিকই দেখছেন। হঠাৎ ওই মেঘের মধ্য থেকে একটি আওয়াজ ভেসে আসে, এই কালাম, এদিকে আয়। কালাম ভাই তখন তার শরীরের সমস্ত শক্তি হারিয়ে ফেলেন। কালাম ভাই কিন্তু এমনিতে অনেক সাহসী একজন মানুষ, কারণ উনি রাত নাই দিন নাই যেভাবে লাশ টানেন, সাহস না থাকলে এটা সম্ভব নয়। আরো একটি বিষয় বলে রাখি, কালাম ভাই কিন্তু কোনো ধরনের কোনো নেশা করেন না। উনি চমৎকার একজন মানুষ, খুব ভালো একজন মানুষ, নামাজ কালাম করেন। উনি কোনো ধরনের নেশা করে লাশ টানেন না। তো যার কারণে এলাকায় ওনার একটা খুব ভালো নাম ডাক আছে। কিন্তু যেহেতু এক নামে চেনার জন্য কালাম নামে আরো অনেকেই আছে, এই জন্য সবাই তাকে লাশ কালাম নামে চেনে। তো উনি তো মানে চিন্তা করেছে যে কি ব্যাপার, এভাবে আমাকে ভিতর থেকে ডাকছে। তো উনি আসলে খুব ভয় পেয়েছেন ওই সময়। এমনিতে কখনো লাশ টানাটানি করতে গিয়ে ভয় না পেলেও ওই সময় উনি মারাত্মক ভয় পান। তখন হঠাৎ উনি আরো দেখেন যে ওই মেঘের ভেতর থেকে কিছু একটা জিনিস বাইরে বের হয়ে আসছে এবং ওনার ঘরের বারান্দায় কিন্তু লাইট ছিল এবং লাইটের আলো ছিল। এমনটা নয় যে অন্ধকারে বা চাঁদের আলোতে উনি দেখছেন, বিষয়টা এরকম না। উনি ওই লাইটের আলোতে স্পষ্ট দেখতে পাচ্ছেন যে যেই জিনিসটি ওই মেঘের মধ্য থেকে বের হয়ে এসেছে সেটি আর কেউ নয়, সত্যি আজকে যে লাশটি নিয়ে উনি সারাটা দিন কাটিয়েছেন, টানা হেঁচড়া করেছেন, এটি সেই লাশ। ওই লাশটি আস্তে আস্তে কালাম ভাইয়ের কাছে চলে আসে, কিন্তু কালাম ভাই তার শরীরের সমস্ত শক্তি হারিয়ে ফেলেন। উনি সেখান থেকে দৌড়িয়ে পালাতেও পারছেন না, নড়াচড়াও করতে পারছেন না, শুধু এক দৃষ্টিতে তাকিয়ে আছেন। ওই অবয়বটি তার যত কাছে আসছে তত ভয় পান উনি, এবং একটা সময় আর উনি ওনার সেন্স ধরে রাখতে পারেননি, অজ্ঞান হয়ে পড়ে যান। ওইদিকে ঘরের ভেতর থেকে তার স্ত্রী চিন্তা করে কি ব্যাপার, 5-7 মিনিট হয়ে যাচ্ছে, কোনো সারা শব্দ নাই। উনি আবার দেখার জন্য ঘরের বাইরে বের হন। ঘরের বাইরে বের হয়ে দেখেন কালাম ভাই উঠোনের উপর অচেতন অবস্থায় পড়ে আছে। উনি বাড়ির অন্য সদস্যদেরকে ডাকাডাকি করেন, তারা উঠে আসে, কালাম ভাইকে ধরাধরি করে ঘরে নিয়ে যাওয়া হয়। তার জ্ঞান ফিরলেও উনি প্রচন্ড অসুস্থ হয়ে পড়েন এবং ফরিদপুর মেডিকেলে বেশ কিছুদিন উনি ভর্তি ছিলেন। এই ঘটনার পরে কালাম ভাই আমাকে ফোন করেন। ফোন করার পরে তিনি আমাকে এই ঘটনাটি খুলে বলেন এবং এই ঘটনাটি প্রচার করতে বলেন। প্রিয় লিসেনার্স, এটি ছিল কালাম ভাইয়ের সাথে ঘটনা, কিন্তু তার মানে এই নয় যে এই একটি ঘটনাই কালাম ভাইয়ের সাথে ঘটেছে। কালাম ভাইয়ের ভাষ্য অনুযায়ী উনি যত লাশ এ যাবৎকাল পর্যন্ত টেনেছেন বা নিয়েছেন বা যাদের সাথে দেখা হয়েছে, যে লাশগুলোর সাথে, বিশেষ করে এই লাশগুলো লাশ কাটা ঘরে নেওয়ার জন্য যে সমস্ত লাশগুলোর সাথে তার দেখা হয়েছে, উনি নাকি যখন রাত্রে একা একা হেঁটে যান, এই প্রত্যেকটি লাশ উনি দেখতে পান যে তারা সবাই তার সাথে সাথে হাঁটছে। এটি আমার কথা নয়, এটি কালাম ভাইয়ের কথা। এবং কালাম ভাইয়ের আমি যে ইন্টারভিউটা নিয়েছিলাম, আপনারা অনেকেই সেই ইন্টারভিউটা দেখেছেন। এটি ভূত.com-এর ইউটিউব চ্যানেলে ইন্টারভিউটা রয়েছে, আপনারা সেখান থেকে দেখে আসতে পারবেন। প্রিয় লিসেনার্স, কালাম ভাইয়ের আরো কিছু ঘটনা নিয়ে আমি আপনাদের সামনে আবারও আসব। আপনারা কেউ চাইলে কালাম ভাইয়ের সাথে দেখা করতে পারেন। রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার জামতলা নামক যে বাজারটা আছে, সেই বাজারেই কালাম ভাইয়ের চায়ের দোকান। এক নামে সবাই তাকে চেনে, লাশ কালাম বলে। কিন্তু লাশ কালাম বলে কালাম ভাইকে ভয় পাওয়ার কিছু নাই, উনি অসাধারণ ভালো একজন মানুষ। আর কালাম ভাইয়ের যে গাড়িটা রয়েছে, যে পিকআপটা রয়েছে, এই পিকআপ নিয়েও কিন্তু অনেক ঘটনা রয়েছে। তার মধ্যে একটি ছোট্ট বিষয় বলি, এই পিকআপে যখনই উনি কোনো ড্রাইভার রাখেন, এই ড্রাইভাররা 2 থেকে 3 দিনের বেশি কেউ এই গাড়ি চালাতে পারে না। কোনো এক অজ্ঞাত কারণে তারা চাকরি ছেড়ে দিয়ে চলে যান, এই পিকআপটা তারা আর চালান না। যদি বলা হয় যে কেন ছেড়ে দিয়ে চলে যাচ্ছ,
তখন তারা বলে এই পিকআপ চালাবো না, এই পিকআপে সমস্যা আছে। আসসালামু আলাইকুম। তো আমি আজ আপনাকে যে ঘটনাটা বলতে চাই, এটা আমার এক পিসির সাথে ঘটে গিয়েছে এমন একটি ঘটনা। আমার নাম শান্ত ঘোষ। আমার বাড়ি ভারতের ওয়েস্ট বেঙ্গল রাজ্যের উত্তর 24 পরগনা জেলার বসিরহাট মহকুমার হাসনাবাদ শহরের রাজনগর নামের একটি জায়গায়। ঘটনাটা আমার পাড়ার ঘটনা। ঘটনাটি যার সাথে ঘটেছে তিনি আমার সম্পর্কে পিসি হন, তার নাম রাধা। ঘটনাটি ঘটে 2003 সালে। আগেই আপনাকে বলে রাখি যে রাজনগর গ্রামে আগে অনেক মানুষজন ঘাস কাটা কাজের সঙ্গে যুক্ত ছিল। অর্থাৎ বেশিরভাগ লোকজনের কাজ ছিল ভোরবেলা উঠে নদীর চরে গিয়ে ঘাস কেটে এনে বাজারে বিক্রি করা। এভাবেই অনেক লোকের চলত। পুরুষ এবং মহিলা উভয় এই কাজটি করত। এভাবেই তাদের দিন চলত। প্রতিদিন তারা ভোরবেলা উঠে একসাথে 9-10 জনের একটি দল একসঙ্গে হয়ে ডিঙি নৌকা করে যেত ঘাস কাটতে। তাদের সকলের মধ্যে এমন একটি বোঝাপড়া ছিল যে সবার আগে যে আসবে সেই সবাইকে এক এক করে ডেকে নিয়ে যেত বাড়ি থেকে। তো যেদিন ঘটনাটি ঘটে সেদিন রাত থেকেই অনেক বৃষ্টি হচ্ছিল। পিসি মনে করেছিল ভোর হয়ে গেছে। উনি ঘড়ির দিকে তাকিয়ে দেখে রাত বাজে 2:30। উনি মনে করলেন আরো তো অনেক দেরি আছে, আর একটু ঘুমিয়ে নেই। তিনি যে কতক্ষণ ঘুমিয়েছে এটি উনি বলতে পারেন। উনি এটাও ভাবেন আজ যেহেতু বৃষ্টি হচ্ছে, আর যেভাবে বৃষ্টি হচ্ছে বৃষ্টি তো মনে হয় থামবে না, এই জন্য আজকে মনে হয় আর কেউ যাবে না। এই ভেবে উনি চিন্তা করেন আমিও আজ যাব না, যার ফলে উনি ঘুমিয়ে পড়েন। উনি কতক্ষণ ঘুমিয়েছেন তা উনি বুঝতে পারেননি, কিন্তু কিছু সময় পরেই একটি ডাক ভেসে আসে, রাধা রাধা। জাস্ট 2 বার ডাকে। 2 বার ডেকে আর কোনো সাউন্ড নেই। পিসির ঘুম ভেঙে যায়। পিসি ভাবলো হয়তো ঘাস কাটতে কেউ এসেছে বা কেউ যাবে ঘাস কাটতে, তাই হয়তো ডাকতে এসেছে। পিসি আস্তে আস্তে উঠে দরজা খুলে দেখলো যে তাদেরই পাশের বাড়ির একটি মহিলা ডাকতে এসেছে। উনিও ঘাস কাটেন পিসিদের সঙ্গে। পিসি দেখেন বৃষ্টিও থেমে গেছে। এজন্য উনি বুঝতে পারেন যে নিশ্চয়ই বৃষ্টি যেহেতু থেমে গেছে এই জন্য ঘাস কাটার জন্য ওনারা চলে এসেছেন। পিসি তার ঘাস কাটার ঝুড়ি এবং একটি কাঁচি নিয়ে বের হয়ে পড়েন। ঝুড়িটি উনি কাঁধের উপর রাখেন আর কাঁচিটি হাতে রাখেন। এভাবে হেঁটে চলছেন। ওই মহিলার সঙ্গে তিনি হাঁটছেন। কিন্তু মজার বিষয় হলো এটাই যে ওই যে মহিলা এসেছিল উনি পিসির সাথে সাথে না গিয়ে অনেক আগে আগে চলে যাচ্ছে। তাকে কিছু জিজ্ঞেস করলে উনি গম্ভীর মেজাজ নিয়ে হু হা এরকম উত্তর করছে, লম্বা কোনো কথা বলছেন না। পিসি অনেক কিছুই বলছে কিন্তু তার কোনো উত্তর না দিয়ে আগে আগে হেঁটে যাচ্ছে। পিসি বেশ বিরক্ত হন। পিসির একটু ভয় ভয় করতে থাকে, কিন্তু পিসি ভাবছে যে একটু পরেই তো সকাল হয়ে যাবে। কিন্তু পিসি তখনও বুঝতে পারেনি যে তখন রাত প্রায় 3টা বাজে। পিসি সবকিছু স্বাভাবিকভাবেই নিচ্ছিল। কিছুক্ষণ পর পিসি আবার জিজ্ঞাসা করলো যে দিদি, আজকে ঘাস কাটতে আমরা কোথায় যাচ্ছি? আজকে ঘাস কাটতে কি শুধু তুমি আর আমি যাব? অন্য লোকেরা কোথায়? অন্য লোককে ডাকলা না, তারা কি আর যাবে না? ওই মহিলা তখন অদ্ভুতভাবে হেসে উত্তর দেয়, কেন, তোর কি ভয় করছে? আসসালামু আলাইকুম। আমার সাথে যেতে? বলে না না, ভয় কিসের? তাহলে চল আমার সাথে। ওরা আজকে চলে গেছে। তুই আর আমি আজকে একটা অন্য জায়গায় যাব যেখানে অনেক ঘাস। তখন পিসি বলল যে চলো নদীর চরে চলো, ওখানেও তো অনেক ঘাস।
সেই মহিলা তখন বলল যে না, যাব না। তুই যাবি যখন যা, আমি অন্য জায়গায় যাব। তখন পিসি ভাবলো যে এখন একা একা কিভাবে যাব, অন্যরাও তো কেউ আসেনি, থেকে ও যেখানে বলছে সেখানেই যাই। তখন বলল যে কোথায় যাব? ওই মহিলা তখন বলল, চল রাধা, মধুর বাগানে চল, ওখানে অনেক ঘাস পাবি। আফরান ভাই, মধুর বাগান এই নাম শুনলেই সবাই ভয় পেত। মধুর বাগানে অনেকেই সুইসাইড করে মরেছে। বাগানটা ঘন জঙ্গল দিয়ে ঘেরা। দিনের বেলায়ও খুব লোকজন যে চলে তা নয়, খুব অল্প সংখ্যক লোকই চলে। এর পাশে রয়েছে একটি বড় তাল গাছ ও তেঁতুল গাছ। এ সমস্ত জায়গায় অনেক লোক গলায় দড়ি দিয়ে মারা গেছে। পিসি অনেক ভয় পেয়েছিল, তাও পিসি আস্তে আস্তে জঙ্গলের ভিতরে গেল। জঙ্গলের ভিতরে যখন যাচ্ছিল, ওই মহিলাটি বারবার পিসিকে বলছিল, রাধা, তোর কাঁচিটা ফেলে দে বা কোথাও রেখে যা। পিসি বলছিল, কাঁচি রেখে গেলে আমি ঘাস কাটবো কি দিয়ে? তখন বললাম, আমার কাছে দুটো কাঁচি আছে, তোকে একটা দেবো, সেটা দিয়ে ঘাস কাটবি। তোর এটা ধার কম, আমারটায় ধার বেশি। পিসি ভাবলো যে এই মহিলাটা খুব আত্মকেন্দ্রিক একজন মানুষ, তো উনি আগ বাড়িয়ে কেন আমাকে একটি কাঁচি দিতে চাচ্ছে, বিষয়টা ওনার সন্দেহ লাগে। কিন্তু খুব বেশি আসলে পিসি ভাবেননি। পিসি বলেন, না না ঠিক আছে, আমার কাছে তো কাঁচি আছে, আপনারটা আমি কেন নেব, আমি আমারটা দিয়ে কাটবো। ওই মহিলাটি বারবার পিসিকে বলার পরেও পিসি কিন্তু ওনার হাতের কাঁচিটি ফেলেও দেননি, ওই মহিলার কাছেও দেননি। আস্তে আস্তে পিসি ওই মহিলার সাথে জঙ্গলের ভিতরে গেল। বাগানের ভিতরে একটা বড় বাঁশ বাগান ছিল। ওই বাঁশতলার কাছে পিসিকে নিয়ে গিয়ে ওই মহিলা বলল, তুই এখানে বসে থাক, আমি চারপাশটা একটু দেখে আসি কোন জায়গা থেকে ঘাস কাটা শুরু করা যায়। তো পিসি বলল, আমিও সাথে আসি। বললো, না না, তুই এখানে যেহেতু নতুন এসেছিস, এর আগে এখানে আসিসনি, আমি এর আগে কয়েকবার এসেছি, আমি একটু দেখে আসি, আর এখনই তো সকাল হয়ে যাবে, কোনো ভয় নেই। পিসি বলে, তাই তো, হয়তো আমি হাঁটাহাঁটি করবো কেন, আমি এর থেকে এখানে বসে থাকি। পিসি সেখানে বসে পড়ে। বেশ খানিকক্ষণ হয়ে গেল, কিন্তু পিসি দেখলো ওই মহিলাটি এখনো আসছে না। এদিকে পিসির খুব ঘুম পাচ্ছে, কারণ পিসি তো জানে না যে ভোর হতে তখনও বেশ দেরি। পিসির হাতে থাকা ঝুড়িটা ওনার মাথার নিচে দিয়ে উনি ওখানে শুয়ে পড়েন। উনি যে কতক্ষণ তন্দ্রাচ্ছন্ন ছিলেন এটি উনি বলতে পারেন না। হঠাৎ উনি দেখতে পান একজন মহিলা বাঁশ বেয়ে বাঁশের মাথার দিকে উঠে যাচ্ছে। পিসি বুঝতে পারেন যেই মহিলাটির সাথে উনি এসেছিলেন তিনি বাঁশ বেয়ে বাঁশের উপরে উঠে যাচ্ছেন। সম্পূর্ণ গাছের বাঁশ গাছের মাথায় ওঠার পর ওই মহিলা খুব জোরে জোরে হাসছে আর বলছে, তোর হাত থেকে কাঁচিটা নেয়ার অনেক চেষ্টা করলাম, পারলাম না, না হলে আজকেই তোকে শেষ করে দিতাম। প্রিয় লিসেনার্স, এখানে একটি কথা, জিন ভূতেরা নাকি লোহা দেখলে ভয় পায়। যেহেতু পিসির হাতে কাঁচি ছিল আর সেটি লোহার তৈরি ছিল, ওই মহিলারূপী দুষ্টু জিনটি চেষ্টা করছিল পিসির হাত থেকে ওই কাঁচিটা সরিয়ে দিতে, কিন্তু সে ব্যর্থ হয়। যাই হোক, ওই মহিলাটি বাঁশ গাছের মাথায় উঠে যায়। পিসিকে বলে, তুই ভেবেছিলি আমি তোর পাশের বাড়ির মহিলা? না, আমি তা না, তুই আমার আসল চেহারা দেখবি। এই বলে ওই মহিলাটি তার বিকট চেহারা প্রকাশ করে পিসির সামনে। নিচ থেকে বাঁশের আগায় থাকা ওই মহিলাটির ভয়ানক চেহারা দেখে প্রচন্ড জোরে এক চিৎকার করে ওঠে। ওদিকে পিসিরা যখন ঘাস কাটতে যেত
তখন তারা ওই পথ দিয়ে যেত যেটা জল পথে, মানে নৌকা দিয়ে, কিন্তু মধুর বাগানটা ছিল কিন্তু নদীর ধারে, মানে স্থল পথে। এখন কোনো কারণে পিসির সাথে অন্য সময় যারা যেত ওনারাও কিন্তু ঘাস কাটতে বেরিয়েছিলেন। তারা যখন যাচ্ছিলেন দূর থেকে পিসির চিৎকার শোনে তারা। কেউ কেউ বলে, আরে এটা রাধার গলার শব্দ না? তো আজকে তো ও আসেনি আমাদের সাথে, ওকে তো বাড়িতে গিয়ে ডাকাডাকি করলাম, কোনো শব্দও পেলাম না, কিন্তু ওর গলার শব্দ ওই মধুর বাগান থেকে কেন আসছে? চল তো গিয়ে দেখি। কেউ কেউ বলে, আরে না, ওই বাগানটা অনেক ভয়ানক, ওখানে যাওয়া যাবে না। কোনো অশরীরী হয়তো রাধার স্বর নকল করে আমাদেরকে ডাকছে বিপদে ফেলার জন্য, ওখানে যাওয়া ঠিক হবে না। কিন্তু সাথে অন্যরা বলে, আরে যদি কেউ আমাদেরকে ধোঁকা দেওয়ার চেষ্টাই করে তাহলে একসাথে আমরা 7-8 জন কেন সেই শব্দ শুনবো? সবাই যেহেতু একসাথে শুনেছি, ওটা রাধার গলাই হবে, চল যাই। তারা সবাই ওই জঙ্গলের মধ্যে যায়, গিয়ে সেই বাঁশঝাড়ের নিচে পিসিকে অজ্ঞান অবস্থায় পায়। তারা সেখান থেকে তাকে উদ্ধার করে নিয়ে আসে। প্রায় 1 মাস পিসি অসুস্থ ছিল, পরে আস্তে আস্তে তিনি সুস্থ হয়ে ওঠেন। আফনান ভাই, ঘটনাটা ছিল এমন যে ঘটনাটা ঘটার সন্ধেবেলায় দলের মধ্যে একজন বলেছিল যে আজকে রাধাকে তুমি ডেকে নিয়ে আসবে। সেই মতো পিসিকে একজন ডাকতে এসেছিল, কিন্তু পিসিকে সে পায়নি, কারণ তার আগেই পিসিকে আর একজন ডেকে নিয়ে গিয়েছিল। আর যাকে ডাকার দায়িত্ব দেওয়া হয়েছিল তার রূপ ধরেই এসেছিল সেই দুষ্ট জিনটি, এবং পিসিকে মেরে ফেলার পরিকল্পনা করেছিল, কিন্তু সেটি পারেনি। সৃষ্টিকর্তার ইচ্ছায় পিসি বেঁচে যান, তিনি এখনো জীবিত আছেন। আসসালামু আলাইকুম। In the dead of night, a lone van driver embarks on a terrifying journey through the fog-covered village roads, carrying a lifeless body in the back. Unbeknownst to him, a sinister red-eyed ghost lurks in the shadows, hovering above, waiting to strike. The chilling silence of the night is broken only by the sound of the van's tires and the creeping presence of the paranormal. Welcome to FT Horror, where fear has no boundaries. In the dead of night, a lone van driver embarks on a terrifying journey through the fog-covered village roads, carrying a lifeless body in the back. Unbeknownst to him, a sinister red-eyed ghost lurks in the shadows,
hovering above, waiting to strike. The chilling silence of the night is broken only by the sound of the van's tires and the creeping presence of the paranormal. Welcome to FT Horror, where fear has no boundaries. In the dead of night, a lone van driver embarks on a terrifying journey through the fog-covered village roads, carrying a lifeless body in the back. Unbeknownst to him, a sinister red-eyed ghost lurks in the shadows, hovering above, waiting to strike. The chilling silence of the night is broken only by the sound of the van's tires and the creeping presence of the paranormal. Welcome to FT Horror, where fear has no boundaries.